কলকাতায় একটা টক শোতেও আমি দেখছি, তারা বলছে যে আমরা ৭১-এই বাংলাদেশ দখল করতে পারতাম, কিন্তু মোল্লাদের কারণে পারি নাই। এই মোল্লারা কিন্তু হিন্দুদের প্রধান মানে পেইন। ১৯৩৯-৩৮-এর ভাষণগুলো শোনেন পাটনার, সে জায়গায় মুসলিমদের কোনো অস্তিত্ব স্বীকার নাই, কোনো মুসলিম নাই। তারা সরাসরি বলেছে মুসলিমদের গণহত্যা চালাতে হবে হিটলারের নাজি বাহিনীর মতো। সুতরাং এটা কিন্তু আমাদের গণবিনাশের পলিসি চলছে। এবং আপনি দেখবেন এই জন্য প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ পদে একটা বিশেষ ধর্মের লোক বসে আছে। কয়দিন আগেও মনে হয়, বছর দুয়েক আগে স্লোগান উঠেছে যে মন্ত্রণালয় এখন হিন্দুয়ালয় হয়ে গেছে। ম্যাডাম, প্রশাসনের যে কোনো ভাইটাল পদে যান, একটা বিশেষ ধর্মের লোক পাবেনি। এই যে কয়েকদিন আগে আপনার দেখবেন চিটাগাং কোর্টে মুসলমানদের বলতেছে একটা দুইটা মুসলমানদের ধরে ধরে জবাই কর, এবং কালকেও মনে হয় চিটাগাঙে মুসলমান মারছে, একজন মুসলমানকে মারছে। এবং চিটাগাঙে প্রায়শই শোনা যায় গরু কাটতে যান। আলিমুল্লাহ স্যারকে একটা উষ্ণ অভিবাদন জানাই। আর আজকে যে মাটা এখন উপস্থিত আছে, হয়তো সে আমার কথা শুনতেছে, আমি তার প্রতি সমবেদনা জানাই। আমি একটা প্রশ্ন করে রাখবো কলিমুল্লাহ স্যার এবং আপনাদের সবার কাছে ম্যাডাম, যে আপনি দেখবেন আমি আপনাকে ২০টার মতো ঘটনা দিতে পারবো যে জায়গায় মন্দিরে মুসলমানরা না হিন্দুরাই হামলা করেছে, কিন্তু তারপরও সেই জায়গায় নাটক করা হয়েছে। ম্যাডাম, আজ থেকে মাত্র ১ বছর বা ৬ মাস আগে ভাঙ্গায় একটা ঘটনা ঘটেছে। ৩-৪টা প্রতিমা ভাঙা হয়েছে একাধিক মন্দিরে। পরবর্তীতে এই ফরিদপুরে বের হয়ে, এই ফরিদপুরেই সিসিটিভি ফুটেজে সেই ব্যক্তি স্বীকারও করেছে যে সে শিব মূর্তি ভেঙেছে। তো এই জন্য আগেই শিউর না হয়ে একটা মানুষকে মেরে ফেললো। আর এই বিষয়টাকে আমি হিন্দু মুসলিম বারবার ৯২%, ৮% বিবেচনা করতে চাই না। আমি বিষয়টাকে মানবিক পর্যায়ে বিবেচনা করতে চাই। এই বিষয়টা এখানে এজেন্ট প্রভোকেটর উস্কানি লাগাইতে পারে, কারণ ভারতে ৪৪ দিন ধরে নির্বাচন হবে, নির্বাচন চলছে। যেরকমটা মনে করি যে এখানে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে পারলেই, যেমন সিকিম দখলের আগে যেরকম হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে, হায়দ্রাবাদ দখলের আগে যেরকম হয়েছে, গোয়া দখলের আগে যেরকম হিন্দুদের উপরে হামলা হয়েছে নৌকায়, কাশ্মীর দখলের আগে যেরকম হয়েছে, এখন বাংলাদেশে তাই হচ্ছে। ম্যাডাম, এটা অখণ্ড ভারতের এক্সপেনশনিজমের একটা অংশ বলে আমি মনে করি। আর একটা অবজেকশন জানাই ম্যাডাম, আপনি দেখবেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ সামান্য কিছু হইলেই, যে একটু মন্তব্য করলেই সেই জায়গায় তারা রাস্তায় লাফায়া লাফায়া হামলা করে, নাইচা নাইচা কথা বলে। আজ পর্যন্ত আমি দেখলাম না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোনো এক পর্যায়ের নেতা থেকে একটা কন্ডেমনেশন জানানো হয়েছে। আমি অবাক হইলাম ম্যাডাম যে হিন্দু মহাজোট থেকেও কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল কন্ডেমনেশন জানানো হয়েছে। আমি এই প্রশ্নগুলো রেখে যাচ্ছি, এটা কি আমাদের মুসলিমদের প্রতি বিরাট ভাজন বিমা? আপনি থাকেন, আমি একটু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, আপনার কাছে এই ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? আমরা কেন মেইন স্ট্রিম মিডিয়াতে এগুলোর বিস্তারিত খুঁজে পাচ্ছি না? ম্যাডাম, এটা আমারও প্রশ্ন। আপনি দেখেন মিডিয়া বিবিসি সে নিউজটা করছে কি, নিউজটা শুনলেই ম্যাডাম মেজাজটা গরম হয়ে গেল আমার। বলতেছে মন্দিরে আগুন। প্রথম আলো এরকম কিছু নিউজ করলো, প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়া নিউজ করতেছে যে মন্দিরে আগুন দেয়া হয়েছে, মানে ইঙ্গিত করতেছে মন্দিরে আগুন দেয়া হয়েছে, জনগণ প্রতিক্রিয়া দেখে ২জনকে পিটায় মারছে। অথচ ঘটনা কিন্তু সেইটা না। আমরা সে জায়গার ভিডিওতে দেখছি যে সেই জায়গায় বলা হয়েছে যে আগুন দিতে কেউ দেখে নাই, অতএব আগে শিউর না হয়েই একজন মানুষকে পিটায় মারলো। এই তো আমি তো বললাম, আমি আপনাকে ভিডিও প্রমাণ দিতে পারবো। ৬ মাস আগের ঘটনা, ভাঙায় মন্দির ভাঙছে, সেটা হিন্দু লোক। ২০টা নিউজ কার্ড আপনাকে দিতে পারবো, হিন্দুরা এই কাজগুলো করছে। সুতরাং ম্যাডাম, এটা মুসলমানরাও করতে পারে, হিন্দুরাও করতে পারে। এটা তদন্তের বিষয় ছিল। এই জায়গায় আইনকে এইভাবে হাতে তুলে নেওয়া, এটা ঠিক হয়নি। আর এখানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো এখন সব ম্যাডাম অন্য টপিকে কথা বলতেছে, এই বিষয়ে কেউ কথা বলতেছে না। আমি এই বিষয়টা খুব অবাক হই। আমি চাই কলিমুল্লাহ স্যার ওই বিষয়টা নিয়ে একটু কথা বলুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, কলিমুল্লাহ স্যার। না, আমি আসলে প্রশ্ন করব না, আমি মন্তব্য করব। স্যারের প্রত্যেকটা কথাই সঠিক, 100% সঠিক। স্যার 1947 সালে এই রবি ঠাকুর, মানে এর আগেই রবি ঠাকুর আমাদের অস্তিত্ব কখনো মানেনি, স্বাধীন মুসলিম এন্টিটি কখনো স্বীকার করেনি। আপনি যদি 47-এ দেখেন, বাংলা প্রেসিডেন্সি ভাঙিয়া তারা 80% নিয়ে গেছে। সিলেটের করিমগঞ্জ, মুর্শিদাবাদ, কোচবিহার, নদিয়া এবং বারাসাতে, যেই অঞ্চলগুলোতে মুসলিমরা ভোটে জিতেছে সেগুলো দেয়নি। এমনকি আরাকানও মুসলমানদের দেয়া হয়নি। এটা 1939 সালে সাভারকারের থিওরি যে নো এক্সিস্টেন্স অফ মুসলমান। কোন মুসলমান এবং মুসলমানদেরকে জার্মানির ইহুদিদের মতো নিধন করতে হবে। এবং আপনি যেটা বলছেন, আই কমপ্লিটলি কমপ্লাই উইথ ইউ, সেটাই হতে যাচ্ছে। অখণ্ড ভারত চাচ্ছে তারা। আমি ভারতের বিভিন্ন ইয়াগুলো দেখি যে উগ্র হিন্দুদের বা সংঘ পরিবারে, সেখানে তারা টাইম দিচ্ছে 15 বছর। তারা গুরুত্ব দিচ্ছে সংস্কৃতির উপরে এবং সংস্কৃতির মাধ্যমে তারা এটাকে করতে চায়। এবং আপনি যেটা ইঙ্গিত করলেন যে হ্যাঁ স্যার, সেটাই ঠিক, তারা তাদের মিলিটারি ঢুকাবে। যেভাবে 48 সালে আপনার হায়দ্রাবাদে ঢুকাইছে, যেভাবে সিকিমে ঢুকাইছে, সেভাবেই তারা করবে। এবং স্যার কলকাতায় একটা টক শোতেও আমি দেখছি, তারা বলছে যে আমরা ৭১-এই বাংলাদেশ দখল করতে পারতাম, কিন্তু মোল্লাদের কারণে পারি নাই। এই মোল্লারা কিন্তু হিন্দুদের প্রধান মানে পেইন।
এবং আপনি দেখবেন 2014 সালে মোদী ক্ষমতায় ওঠার পর হাসিনা ম্যাডাম, কাইন্ডলি অ্যালাউ মি, বাংলাদেশে প্রথম মাদ্রাসায় ব্যাপক হারে বলাৎকার শুরু হয়েছে এবং জাকির নায়েককে নিষিদ্ধ করার জন্য, আমি বলবো জাকির নায়েককে সরাসরি নিষিদ্ধ করার জন্য জঙ্গি নাটক করা হয়েছে। আপনি যদি দেখেন আমাদের রানা দাস গুপ্তকে বা আমাদের যে যে সুলতানা কবির বা মুরগি কবির খ্যাত যারা আছেন, তারা কিন্তু আদিবাসীদেরকে উপজাতি বানায় এবং সর্বক্ষেত্রে আমি দেখি যে তারা মাদ্রাসায় ইসলামকে টার্গেট করে। এখানে আপনার কথাটা সম্পূর্ণ সঠিক স্যার, এই জায়গায় অখণ্ড ভারতের এজেন্ডা কাজ করছে। আমি আপনার বলার আগেও আমি এই বিষয়ে কথা বলেছি যে এটা সম্পূর্ণ সঠিক যে এই জায়গায় স্যাবোটাজ করা হচ্ছে, মূলত বাংলাদেশে একটা দাঙ্গা লাগিয়ে ভারতের নির্বাচনকে প্রভাবিত করা এবং ভবিষ্যতে সিকিম হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে দখল করা। এবং স্যার যে কথাটা বললো হাসিনা ম্যাডাম, এটা 100% আমি একমত। এই কথাটা ভাষা ভাষা শোনা যায়, যেমন 1947-এও খুলনা, বরিশাল, ফরিদপুর অঞ্চলটাকে ভারত দাবি করছিল এবং এখনো তারা চাচ্ছে একটা প্ল্যান যে এই খুলনা, বরিশাল এবং ফরিদপুর অঞ্চলটাকে ভারতের অন্তর্ভুক্ত করতে, সিলেটকে ভারতের অন্তর্ভুক্ত করতে। এবং অলরেডি সিলেটে আপনার গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে, গোবিন্দদের। আর চট্টগ্রামে তো তারা মনে করেন যে ইসকনের একক আধিপত্য এবং সন্তু লারমা, মানবেন্দ্র লারমা এরা তো বাঙালি মুসলিমদের মেরে ম্যাসাকার করে দিচ্ছে। সুতরাং সব দিক থেকে চট্টগ্রামে ওদের আধিপত্য, চট্টগ্রামকে সেপারেট করবে, সিলেটকে করতে চায় এবং খুলনা, বরিশাল, ফরিদপুর এই অঞ্চলটাকে ওরা কাটতে চায়। এটা সঠিক এবং এইটা শুধু আজকে থেকে না, এটা সেই 47 থেকেই। এবং এই যে এই বিষয়টা আমাদের মানচিত্রের সফলতা এসেছিল শুধুমাত্র শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দীপ্ত নেতৃত্বের কারণে। এবং এই জন্য আমি বারবার বলি ম্যাডাম যে ইন্ডিয়া ইজ আওয়ার অনলি এনিমি দ্যাট ডিনাইজ আওয়ার এক্সিস্টেন্স। কিন্তু শুধুমাত্র ভারতের দালাল যারা, তাদেরই গাত্রদাহ হয়। সেক্ষেত্রে আমার কিছু বলার নাই, আমি বলেই যাই, কারণ এটা আমার অস্তিত্বের প্রশ্ন। আমি যে কথাটা বারবার বলি, ইভেন নট ইসরায়েল ইজ মাই এনিমি, ইসরায়েল ডাজন্ট ডিনাই মাই এক্সিস্টেন্স, অনলি ইন্ডিয়া ডিনাইজ মাই এক্সিস্টেন্স। এবং আপনি দেখবেন ইন্ডিয়া, এরা কিন্তু বলে যে আমরা গ্রেটার ইন্ডিয়া হব, তাইলে তারা চীনের সাথে আমরা যুক্ত হই। তাইলে আসেন সালতানাতে ফিরে যাই, তাইলে আমরা পুরো চীন সহ বা ভারত সহ এক হয়ে যাই। সেই প্রস্তাবে কিন্তু তারা রাজি না। তারা এটা করবে এবং এখানে ভয় কেন আমাদের? তারা কোনো মুসলিম অস্তিত্ব স্বীকার করে না। আপনি সাভারকারের 1939-38-এর ভাষণগুলো শোনেন পাটনার, সে জায়গায় মুসলিমদের কোনো অস্তিত্ব স্বীকার নাই, কোনো মুসলিম নাই। তারা সরাসরি বলেছে মুসলিমদের গণহত্যা চালাতে হবে হিটলারের নাজি বাহিনীর মতো। সুতরাং এটা কিন্তু আমাদের গণবিনাশের পলিসি চলছে। এবং আপনি দেখবেন এই জন্য প্রশাসনের সকল গুরুত্বপূর্ণ পদে একটা বিশেষ ধর্মের লোক বসে আছে। কয়দিন আগেও মনে হয়, বছর দুয়েক আগে স্লোগান উঠেছে যে মন্ত্রণালয় এখন হিন্দুয়ালয় হয়ে গেছে। ম্যাডাম, প্রশাসনের যে কোনো ভাইটাল পদে যান, একটা বিশেষ ধর্মের লোক পাবেনি। এবং সেই দুইটা বিষয় এবং সেরকম দুইজন ব্যক্তির ভিতরে একজনকে আপনি ইসকন পাবেনি। এটা খুব রহস্যজনক। সিকিম দখলের আগে এরকম হয়েছে। সুতরাং আমি বলবো ম্যাডাম, কলিমুল্লাহ স্যার যে কথাটা বলছে এটাই সঠিক এবং সিচুয়েশন অ্যালার্মিং। এবং এখানে সিস্টেমেটিক ম্যাসাকার করানো হয়েছে দাঙ্গা লাগানোর জন্য। আমি মনে করি আমাদের মুসলিমদের বুঝে শুনে কথা বলা উচিত, বুঝে শুনে কাজ করা উচিত। এবং এই যে কয়েকদিন আগে আপনার দেখবেন চিটাগাং কোর্টে মুসলমানদের বলতেছে একটা দুইটা মুসলমানদের ধরে ধরে জবাই কর। এবং কালকেও মনে হয় চিটাগাঙে মুসলমান মারছে, একজন মুসলমানকে মারছে। এবং চিটাগাঙে প্রায়শই শোনা যায় গরু কাটতে যায় না। ম্যাডাম, এইখানে অখণ্ড ভারতে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার। আপনি শুনতে পাচ্ছেন যে উনি যে কথাগুলো বলছে, এই কথাগুলোর কতটা ভিত্তি আছে উনি যদিও বলেছে। তারপরে আমি মাহমুদ ভাই আপনার কাছে যাবো। মানে দেখুন, আমি আবারও বলছি যে বিশ্ব ব্যবস্থাটা এমন, একটি ব্যবস্থা একটি ব্যবস্থার সঙ্গে যুক্ত। আমি যে গ্রেটার ইসরায়েল ফরমেশনের কথা বলছি, নীল নদ থেকে শুরু করে টাইগ্রিস ইউফ্রেটিস পর্যন্ত বিশাল টেরিটরি, ইসরায়েল ল্যান্ড, সেটা যদি বাস্তবায়িত হয় বা বাস্তবায়িত হওয়ার উপক্রম চলছে, তাহলে লার্জার এন্টিটি হিসেবে আমাদের দক্ষিণ এশিয়ায় কেন পরিবর্তন হবে না? জাস্টিফিকেশনটা কিন্তু সেভাবে খুঁজে নিতে হবে। তা না হলে আরেকটা সেকেন্ড ইসরায়েল আমাদের সীমান্তের সংলগ্ন জায়গায় হয়তো আবির্ভূত হবে, মিজোরাম এবং মণিপুর এবং চীন, রাখাইন এই অঞ্চলে। কারণ বনি মানুষেরা 2700 বছর আগে ইসরায়েল থেকে এখানে এসে বসতি স্থাপন করেছে, তৃতীয় হয়েছে। এখন তাদের হিস্টোরিক্যাল যে রাইট ফর আলিয়া, অর্থাৎ রাইট টু রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড, সেই যে জায়গাটা, হোমল্যান্ডটা, সেটা তো স্ট্র্যাটেজিক ডেপথ নাই, কতজন লোককে অ্যাবজর্ব করবে? তো ন্যাচারালি তাদের সেকেন্ড ইসরায়েল তৈরি করতে হবে, তাই না? জাস্টিফিকেশন গুলো এইভাবেই তৈরি হয়। কিন্তু আমাদের এই বোকা আরব ভাইয়েরা আপনার রীতিমতো দুধ মধু পেতে দিয়েছিল যখন আপনার এই
জার্নিস্টরা এসেছিল লেভেন্টে, তাদের ট্র্যাডিশনাল আরবি আতিথেয়তা প্রদর্শন করেছিল, করে তারপর ওই যে আপনার খ্রিস্ট যাজক যেটা আফ্রিকার ক্ষেত্রে বলেছিলেন যে আপনার ইউরোপিয়ানরা আসলো, এসে আফ্রিকানদের বললো তোমরা চোখ বন্ধ করো, খোলার পর দেখলো যে তাদের জমি জমা সব চলে গেছে, হাতে বাইবেল। এটাই লাভটা হয়েছে। এই যে বক্তব্যগুলো, এগুলোর ভিতরে নানান রকমের মেসেজ আছে, সেগুলো বোঝার চেষ্টা করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আপনাকে একটা কথা বলবো, একটু সুযোগ দেন হাসিনা ম্যাডাম, একটু সুযোগ দেন। প্রশ্নটা যে আমার কলিমুল্লাহ স্যার, জি জি, আমার প্রশ্নটা কলিমুল্লাহ স্যারের কাছে যে অখণ্ড ভারতে তো মুসলিমদের কোনো অস্তিত্ব নাই, সেখানে মুসলিমদেরকে হিটলারের নাজি বাহিনীর মতো অ্যানিহিলেট করতে বলেছে সরকার। ও যদি অখণ্ড ভারত হয় তাহলে মুসলমান তো থাকবে না, মুসলমানও কা দোস্তান কবরস্তান ইয়া ফির পাকিস্তান। আমরা তো 1947 সালে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা অনেক আগে ছেদ করে দিয়েছি। সুতরাং যেই কারণে আপনার পাকিস্তান আলাদা হয়েছে, সেটার কি আর প্রয়োজন আছে? হ্যাঁ অবশ্যই দরকার আছে, এটা এক্সিস্টেনশিয়াল থ্রেট। না না না, বিষয়টা হচ্ছে আমরা তো প্রুফ করে দিয়েছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা নিশ্চিত করেছি টু নেশন থিওরি had become obsolete, not valid anymore. কারণ আমরা তো গ্রামাটিক্যালি তিনটা জাতি রাষ্ট্র হিসেবে, আপনি যদি ভাই চিন্তা করেন, যদিও ভারত এবং পাকিস্তানকে আমি জাতি রাষ্ট্র বলি না, আমি বলবো বাংলাদেশ একমাত্র জাতি রাষ্ট্র এই অঞ্চল। ফর্মুলার উপর ভিত্তি করে ব্রিটিশরা আপনার এই ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947 প্রণয়ন করেছিল, সেটা কি ভ্যালিড আছে? আপনি খেয়াল করেন, আপনার 170 বা 370 হোয়াটএভার ওই যে অনুচ্ছেদ যেটা আপনার কাশ্মীরের নিরিখে প্রণীত হয়েছিল, সেটি যখন জনগণের ম্যান্ডেট নিয়ে মোদী সরকার স্ক্র্যাপ করে দিল, তারপরে যে ঘটনাটি, সেটা আপনারা কয়জন খেয়াল করেছেন? আপনার তুর্কি বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, তিনি পার্লামেন্টে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের প্রস্তাব নিয়ে এসেছেন, এসে ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া 1947 স্ক্র্যাপ করে দিয়েছেন, যার উপর ভিত্তি করে আপনি স্বাধীন রাষ্ট্র, সেটা তো নাই। আপনার স্বাধীনতার ভিত্তি কি? স্বাধীনতার ভিত্তি হচ্ছে 1947-এ ব্রিটিশদের দ্বারা প্রণীত ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947। ইটস নো লঙ্গার দেয়ার। না না, আপনার এই যে কাশ্মীরের নিরিখে যে অনুচ্ছেদটা ছিল, সেটা ভারত যখন স্ক্র্যাপ করে দিল জনগণের ম্যান্ডেট নিয়ে, এই জন্যই তো ইতিহাস পড়াটা দরকার এবং খেয়াল করা দরকার। কন্টেম্পোরারি ইতিহাসও আপনারা বুঝতে চাইবেন না, মানে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বরিস জনসন তুর্কি বংশোদ্ভূত আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রী? তার পূর্বপুরুষেরা মুসলমান ছিল এবং তুর্কি যে আপনার ওসমানীয় খিলাফতকে পাশা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পরে তার সেই অ্যানসেস্ট্রি খুঁজে বের করেছেন টার্কি থেকে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি আপনার কথার সাথে একমত। আপনি যেটা বললেন যে ব্রিটেন বাতিল করছে, এখন ব্রিটেনের বাতিল করার ক্ষমতা এখন আছে কিনা? উনি এখন একটা সাধারণ দেশ, উনি আমাদের বিষয়ে কথা বলতে। পাকিস্তানের কয়জন নাগরিক জানে যে ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া 1947 স্ক্র্যাপ করে দিয়েছে ব্রিটিশরা, যেটা আপনার স্বাধীনতার ভিত্তি? এবং আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে এসেছি, আমরা স্বাধীনতা পেয়েছি ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, ডোমিনিয়ন অফ পাকিস্তান হিসেবে। ইন্ডিয়াও এখন ডোমিনিয়ন নাই, পাকিস্তানও ডোমিনিয়ন নাই, বাংলাদেশ তো দূরের কথা। না স্যার, আমি আপনার কথার সাথে একমত না, কারণ হচ্ছে 1971 সালে মানচিত্রগত কোনো পরিবর্তন হয়েছে সরকার ব্যবস্থা বা রাষ্ট্রনীতিতে। আমাদের মানচিত্র রেডক্লিফ লাইনে যাচ্ছে, এখনো তাই আছে। সুতরাং আমরা দ্বিজাতি তত্ত্বকে ডিনাই করি, দ্বিজাতি তত্ত্বকে ডিনাই করি। আপনি যে কথা বললেন এই বিষয়ে তথ্য যুক্ত করবো, শোনা যায় সম্ভবত মাওলানা আব্দুল হামিদ খান ভাষণে বলেছিলেন যে 72-এর সংবিধান 9 মাসে কোথা থেকে নাজিল হলো। এই প্রশ্নটা কিন্তু কমেন্টটা কিন্তু হয়েছে, অর্থাৎ এটা ইন্ডিয়া যে অনেক আগে থেকেই সেটা আমরা জানি।
কিন্তু এর মানে এই না যে 72-এ আমরা 71-এ আমরা পাকিস্তান থেকে সেপারেট হয়েছি, এর মানে আমরা 1947-কে ডিনাই করেছি। আমরা কখনোই তা করি না, আমাদের কনস্টিটিউশনও তা করে নেই এবং বঙ্গবন্ধুর ভাষণেও তা করা হয়। সুতরাং এটা আমি মনে করি একটা হিন্দু